Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। দেখো, তো আমাদের হিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারটা হয়ে গেছে সিন্ধু সভ্যতা, এবং সিন্ধু সভ্যতার আমরা এমসিকিউও করেছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, যেটা আমাদের হচ্ছে বৈদিক সভ্যতা বা বৈদিক সিভিলাইজেশন। খুব বড় একটা আমাদের চ্যাপ্টার, যেটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের ক্ষেত্রে। সিন্ধু সভ্যতা যেমন আমরা পড়েছি, এরকম বৈদিক সভ্যতা আমাদের পড়তে হবে। এবার এক্ষেত্রে পড়তে গিয়ে আমাদের কিছু জিনিস বা কিছু থট আমাদের মাথায় রাখতে হবে। সেটা কি? দেখো, একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, যেটা আমাদের প্রথমে জানাটা খুব প্রয়োজন। দেখো, ওকে, দেখো আমি তোমাদের প্রথমে একটা ম্যাপ দেখাবো, যেই ম্যাপটা আমাদের একটু আইডিয়া দেবে যে কিভাবে জিনিসটা হয়েছিল। দেখো, একটু ম্যাপটা বোঝার চেষ্টা করো যে কিভাবে কাজটা হয়েছিল। প্রথম দেখো, যখন আমরা সিন্ধু সভ্যতা পড়েছিলাম তখন দেখেছিলাম যে সিন্ধু সভ্যতার যে এক্সপ্যানশনটা ছিল সেটা জেনারেলি কোথায় ছিল? সপ্ত সিন্ধু অঞ্চলে। সপ্ত সিন্ধু অঞ্চল বলতে তোমরা আমার মাউসটা আশা করি দেখতে পাচ্ছ, যে মাউসের যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, দেখো এই যে পোর্শনটা, এই যে গান্ধার সিন্ধু প্রদেশ দেখতে পাচ্ছ, এই এলাকাটাতে আমাদের সিন্ধু প্রদেশের প্রথমে এক্সপ্যানশন ছিল। অর্থাৎ এই জায়গাটাকে বেস করে প্লাস কিছুটা গুজরাট, মহারাষ্ট্রের এই পোর্শনটাকে শুরু করে কিছুটা জায়গা এক্সপ্যান্ড করেছিল। অর্থাৎ এই সপ্ত সিন্ধু অঞ্চল এই জায়গা থেকে শুরু করে গুজরাটের অংশ, মহারাষ্ট্রের একটু পোর্শন এবং উত্তরপ্রদেশের প্রায় কাছাকাছি পোর্শন এসে এই জায়গাটায় আমাদের আদি, যেটা আমাদের সিন্ধু সভ্যতার বিস্তার ঘটেছিল। এবার কি হয়েছে, যে যখন আদি বৈদিক সভ্যতা হয়েছিল, অর্থাৎ সিন্ধু সভ্যতা আমরা পড়েছিলাম যে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বিভিন্ন কারণে। তার মধ্যে কিছু কারণ আমরা বলি যে এই তোমার বন্যার কারণে, বহিঃশত্রুর আক্রমণে কি হয়েছিল, তারা কি নিজেদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল বলতে এই জায়গাতেই তারা বসবাস করতে শুরু করে, কিন্তু ট্রাইবটা বিভিন্ন জায়গায় জায়গায় ভেঙে যায়। কেউ চলে আসে এই যে কুরুতে, কেউ চলে আসে পাঞ্চালে, কেউ চলে আসে এই যে মৎস্য, কেউ চলে আসে মিরাট, বিভিন্ন পোর্শন, কেউ চলে আসে গান্ধার। এইভাবে বিভিন্ন পোর্শনে তারা ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ প্রাথমিক অবস্থায় তারা এক্সপ্যান্ড করতো বা প্রাথমিক সময়ে তারা বসবাস করত আমাদের গঙ্গা যমুনা, আমাদের যে সিন্ধু প্রদেশ রয়েছে। যদি আমরা এরকম ভাবে ভারতের ম্যাপটাকে জাস্ট একটু মনে করি যে এটা আমাদের গুজরাট, এটা আমাদের জম্মু কাশ্মীর হওয়ার পরে গুজরাট থেকে পোর্শনটা, এই পোর্শনটাতে প্রথমে তারা বসবাস শুরু করে আদি বৈদিক সভ্যতা। পরবর্তী বৈদিক সভ্যতায়, যেটা আমাদের এখান থেকে ওয়েস্ট বেঙ্গল এসেছে, তার পাশে যে ইউপি পোর্শনটা রয়েছে উত্তরপ্রদেশ, প্লাস তার সাথে সাথে যদি বলি উত্তরপ্রদেশ মানে যেটাকে অযোধ্যা বলতে পারি, সেই পোর্শনে এসে কি করে, তারা পরবর্তী বৈদিক সভ্যতায় বসবাস করে। তাহলে একটা আমাদের
ছোট্টভাবে মনে রাখতে হবে যে আদি বৈদিক সভ্যতায় তারা বসবাস করত বা তারা বিলং করত আদি বৈদিক সভ্যতায় কোন জায়গাটায়? পাঞ্জাব, উত্তরপ্রদেশের কিছুটা পোর্শন এবং মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র এই পোর্শনটায় তারা বসবাস করত আদি বৈদিক। আর পরবর্তী বৈদিক সভ্যতায় তারা কি করলো? ধীরে ধীরে এগোতে শুরু করলো কোথায়? গঙ্গা, যমুনা, দোয়াবের দিকে। অর্থাৎ উত্তরপ্রদেশের গঙ্গা নদীর গতিপথের কাছে এসে তারা বসবাস করা শুরু করে, যেটা কিন্তু আমাদের পরবর্তী বৈদিক যুগ। অর্থাৎ আমরা এখানে পড়বো দুটো ফেজ, একটা হচ্ছে আদি বৈদিক যুগ আর একটা পড়বো পরবর্তী বৈদিক যুগ। আদি বৈদিক যুগে তাদের এক্সপেনশনটা হবে সিন্ধু নদী এবং তার ট্রিবিউটারিকে বেস করে, এবং পরবর্তী বৈদিক যুগে তাদের এক্সপেনশন হবে গঙ্গা নদীকে বেস করে, অর্থাৎ গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলে। এই দুটো জায়গার বা এই দুটো জায়গাকে বেস করে আমাদের দুটো মহাকাব্য রচনা হয়েছে, সেটা হচ্ছে আমাদের রামায়ণ এবং মহাভারত। মনে রাখবে, এবং এটা আমি আস্তে আস্তে ডিসকাস করব রামায়ণ এবং মহাভারতের মধ্যে কোনটা প্রথমে লেখা হয়েছিল এবং কার স্টোরি লাইনটা আগে ছিল, কোনটা পরে ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে আমি তোমাদেরকে এক্সপ্লেন করব। তো প্রথমে আমাদের এই ম্যাপটা মনে রাখা একটু কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এবার আমরা টপিকের মধ্যে ঢুকছি, বৈদিক সভ্যতা। তো অবশ্যই চ্যাপ্টার পড়তে গেলে আমাদের প্রথমে কি দরকার? একটা ইন্ট্রোডাকশন দরকার, যে এটা কেন এলো, কি কারণে এলো, কোথা থেকে এলো, তার একটা ইন্ট্রোডাকশন প্রয়োজন রয়েছে। তো বৈদিক সভ্যতা পড়তে গিয়ে সবার প্রথমে যে টার্মটা আমাদের কানে আসে বা যেটা আমরা শুনে থাকি সেটা হচ্ছে আর্য। এই যে আর্য কথাটা, এটা কিন্তু একটা খুবই বিতর্কিত শব্দ, কারণ আর্যকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বুকে, বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন রকম মিনিং করা রয়েছে। যেমন ঋগ্বেদ এবং জেন্দাবেস্তা। জেন্দাবেস্তা কিন্তু আমাদের কোনো ধর্মগ্রন্থ নয়, জেন্দাবেস্তা হচ্ছে ইরানের ধর্মগ্রন্থ, ইরানের যে ধর্মীয় গ্রন্থ বা ওদের যে মানে মহাকাব্য যদি বলতে পারি তাহলে সেটা হবে জেন্দাবেস্তা। এবং ইরানের সাথে আমাদের ভালো ট্রেডিং হতো বলে কিন্তু আমরা জেন্দাবেস্তা এবং ঋগ্বেদকে অনেকটাই কন্টেম্পোরারি বা সমসাময়িক রাইটিং হিসাবে বলে থাকি। এই কারণে দেখো বলাই রয়েছে জেন্দাবেস্তা এবং ইরানীয় লেখতে আর্যকে বিভিন্ন জায়গায় আর্য, ওরীয় এবং ঐরয় বা ওরীয় বলা আছে। ওরি কথার অর্থ কেউ বলতে পারবে? অরহস্যই ওরি কথার অর্থ হোয়াট ডু ইউ, ওরি কথার অর্থ কি? আক্ষরিক অর্থ বলতে পারবে? আগে? না, ওরি কথার অর্থ আগে কিন্তু নয়। বলো বলো। শত্রু। শত্রু, ভেরি গুড। ওরি কথার অর্থ শত্রু। এবার একটা জিনিস একটু অপ্রাসঙ্গিক কথা, কিন্তু একটু বলে দিচ্ছি একটা কারণে, একটু জাস্ট জিনিসটাকে কোনো পার্সোনালি কেউ নেবে না, জিনিসটাকে এক্সপ্লেন করা হয়েছে আগেকার যুগ থেকে। কি বলা হয়, জাস্ট একটা বাংলার একটা কথা আমি তোমাদেরকে বলছি। ওকে, দেখো এটা কোনো কিছু ভাববে না যে স্যার এটা কোনো কিছু বলছে, সেরকম নয়। যে আমরা একটা বলি নর কথাটা বলি, একটু বাংলার মতো কথা, তোমাদের জানানো প্রয়োজন মনে হলো এই জন্য বলে দিলাম। নর কথার অর্থ কি? মানুষকে বলা হয়, এবং মানুষ বলতে ইন সেন্স অফ পুরুষকে বলা হয়। ঠিক আছে, নর কথার অর্থ এমনি ইন সেন্স অফ পুরুষকে বলা হয়। এবং নরকে আমরা যদি নারী করে দিই তখন সেটা কি বলা হয়? মহিলাকে বলা হয়, তাই তো? এবার নারী কথাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি, আমি আগেই বলছি একটু পার্সোনালি কেউ নেবে না, জিনিসটা কি হয় সাহিত্যিক দিক থেকে এরকম এক্সপেনশন করা হয়। নারীকে যদি সন্ধি বিচ্ছেদ করি বলা হয় নর প্লাস ওরি, অর্থাৎ যে নর বা পুরুষের যে শত্রু তাকে বলা হয় নারী। আমি বললাম কেউ পার্সোনালি নেবে না, এটা কিন্তু আমাদের লিটারেচার এইভাবে এক্সপ্লেন করেছে। মানে ইন সেন্স অফ আগে কি হতো, বিভিন্ন রাইটিং লেখা হতো বলো বা বিভিন্ন এই যে বিভিন্ন বেদ বলো, ব্রাহ্মণ বলো, আমরা আস্তে আস্তে পড়বো যে শতপথ ব্রাহ্মণ, এরকম ব্রাহ্মণে নারীকে কিন্তু আমাদের একটা মানে সমাজে কিন্তু সেভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। মানে পরবর্তী বৈদিক যুগে আমরা পড়বো নারীদের যে পজিশন আস্তে আস্তে অনেকটাই ডাউনওয়ার্ডস করা হয়েছিল। আদি বৈদিক যুগে আপওয়ার্ডস ছিল, কিন্তু পরবর্তী বৈদিক যুগে ডাউনওয়ার্ডস ছিল। এই জন্য বিভিন্ন বৈদিক লিটারেচারের মধ্যে নারীকে কিন্তু অনেকটা নিচে নামিয়ে নিচেতে স্থান দেওয়া হয়েছে। এই জন্য কথাটাকে নারী কথাটা বলা হচ্ছে, নারী অর্থাৎ নরের ওরি বা নরের শত্রু বা পুরুষের শত্রুকে বলা হচ্ছে নারী। বললাম কোনো পার্সোনালি নেবে না, এটা একটা জাস্ট আমাদের যে সাহিত্য এই থটের মধ্যে বলা আছে। সেখানেই দেখো কথাটা বলা হচ্ছে ওরিয়, মানে এই জায়গায় ওরিয় কথার অর্থ যে কেন ওরিয় কথাটা বলা হচ্ছে, ভাবনা চিন্তা করা হয় কি যে সিন্ধু সভ্যতার লোকেরা তারা শান্তিতে বসবাস করত, বাইরে থেকে
মানে লোকেরা এসে এই যে আর্য যারা আছে তারা বাইরে থেকে এসে আক্রমণ করে আমাদের তাদের টেরিটরি বা সাম্রাজ্য বা জায়গা দখল করেছিল। এই জন্য আর্যকে উড়িয় বলা হয়। উড়িয় মানে শত্রু বলা হয়। বোঝা গেছে কেন টার্মটা বলা হচ্ছে? এবার দেখো একটু এক্সাম্পলের মধ্যে আর্যকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্পেলিং বলো বিভিন্ন রকম ভাগ করা আছে। বৈদিক সংস্কৃতিতে বৈদিক লিটারেচার অনেকটাই লেখা হয় সংস্কৃত ল্যাঙ্গুয়েজে। এই কারণে বৈদিক সংস্কৃতে আর্যকে বলা হয়েছে আর্য কোনো জাতি নয়, বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটা শব্দ। অর্থাৎ বলা হয় আর্য কোনো জাতি নয়, আর্য একটা ভাষা। অর্থাৎ যারা ওই পার্টিকুলার ভাষাতে কথা বলে তাদেরকেই আর্য বলা হবে। মানে যেটাকে বলা হয় সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, জার্মান, পার্সিক এই ভাষাগুলির মধ্যে যারাই কথা বলবে তাদেরকে আর্য বলা হবে। অবশ্যই দেখো প্রত্যেকটা কিন্তু পার্টিকুলার কোনো টার্ম ব্যাপারটা নয় যে এটাই ঠিক এটা নয়। অ্যাকচুয়ালি কি হয় ওই সময়ে যেসব রাইটিং গুলো রয়েছে বা যেসব আমরা এভিডেন্স পেয়ে থাকি সেগুলো তো কোনো ফিক্সড এভিডেন্স নয়, বিভিন্ন রকমের, অর্থাৎ যার মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। এই কারণে এই সোর্স গুলোকে নিয়ে আমরা আর্কিওলজিক্যাল এভিডেন্স হিসেবে বলে থাকি বলে এটা নিয়ে যথেষ্ট মত পার্থক্য রয়েছে। অর্থাৎ কোন জায়গায় আর্যকে বলা হয়েছে একটা জাতি, কোন জায়গায় বলা হয়েছে ভাষা। এবং যদি বলে আর্য কথাটা যদি বলা হয় খাঁটি মানে কোন ভাষা থেকে বিলং করছে বা আর্য শব্দটা কোন জাত মানে কোন ভাষার অন্তর্গত, তাহলে কিন্তু অ্যান্সার একদম চোখ বন্ধ করে বলবে সংস্কৃত ভাষা। আর্য একটা বিশুদ্ধ সংস্কৃত ভাষা। ওকে। এবং এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স এই একজন ব্যক্তিত্ব বিভিন্ন ক্ষেত্রে মানে আমাদের বৈদিক লিটারেচার বলো বিভিন্ন সাহিত্যে বলো এনার যথেষ্ট অবদান রয়েছে। এবং সেই উইলিয়াম জোন্স মনে করেন যে সংস্কৃত যে ভাষাটা ছিল সেটা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটা মাত্র শাখা বা এই যে সংস্কৃত ভাষাটা এটা বিলং করছে ইউরোপ থেকে। অর্থাৎ ইউরোপের লোকেরা যারা সংস্কৃত ভাষায় কথা বলতো তারা যখন ভারতে আসে, ভারতে এসে সংস্কৃত ভাষাটাকে ভারতে নিয়ে এসেছিল। অর্থাৎ ভারতীয় ভাষাটা কখনোই ইন্ডিয়ার বা ভারতের কোনো ভাষা সংস্কৃত ছিল না, ইউরোপ থেকেই এসেছে। আমি আবার বলছি একটা কথা, এগুলো কিন্তু বিভিন্ন মত পার্থক্য রয়েছে। তুমি যদি ডাইরেক্ট জিজ্ঞেস করো, ডাইরেক্ট কিন্তু কোনোটাই কারেক্ট নয়, এগুলো বিভিন্ন মতের পার্থক্য। ওকে। এবার দেখো আরেকজন বিখ্যাত ব্যক্তি সেটা হচ্ছে ম্যাক্স মুলার। তারও বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে। তিনি বলেছেন আর্য শব্দটাকে জাতিগত ব্যবহার করা হবে না, শুধুমাত্র আর্য বলতে শুধুমাত্র ভাষাটাকেই বোঝানো হবে। অর্থাৎ যারা আর্য ভাষায় কথা বলবে তাদেরকেই ভাষা বলা হবে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আর্যকে জাতিবাচক বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে ভাষাবাচকও বলা হয়। এবার এখানে আমরা আসি আক্ষরিক অর্থের মধ্যে। আক্ষরিক অর্থের মধ্যে দরকার নেই। এবার দেখো আক্ষরিক অর্থের মধ্যে যদি আসি সেটা আমরা বলবো কি যে আর্য কথাটার আক্ষরিক অর্থ বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে। তার মধ্যে বলা হয় আর্য কথার প্রকৃত অর্থ সৎ বংশজাত ব্যক্তি। অর্থাৎ সৎ বংশজাত অভিজাত মানুষ বা সৎ বংশজাত ব্যক্তিকে আমরা আর্য বলবো, বা বিভিন্ন ক্ষেত্রে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি বা সজ্জন ব্যক্তিকেও বলবো। আবার আমাদের কম্পিটিটিভে যেটা আমাদের প্রচুরবার আসে বা জানতে যায় আর্য কথার অর্থ কি, বিভিন্ন জায়গায় কিন্তু আর্য কথার অর্থ বলা হয় কৃষিকাজ। এই কারণে আর্য কথার আক্ষরিক অর্থ কিন্তু খুবই ডাউটফুল, বিভিন্ন এক্সামে বিভিন্ন রকম বলা থাকে। তাহলে আমরা যখন অ্যান্সার করব, এমসিকিউ করব, তখন দেখতে পাবো যে আমাদের অ্যান্সার গুলো কোন কোনগুলো কারেক্ট হবে। তাহলে আর্য কথার অর্থ সৎ বংশজাত ব্যক্তিও হবে, কৃষিকাজও হবে, ডিপেন্ড করছে আমাদের অপশন কি দিয়েছে। আমরা এমসিকিউ করতে গেলে আমাদের টপিকটা ক্লিয়ার হবে। ওকে। এই কারণে আর্যকে আমরা ভাষাগত ধারণাও বলে থাকি, জাতিগত ধারণাও বলে থাকি। ওকে। দেখো ইন্ট্রোডাকশনটা বুঝতে পারলাম আমি যেটা বললাম? বলো কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো যদি ডাউট থাকে এর মধ্যে জিজ্ঞেস করো। বলো কোনো যদি ডাউট থাকে, কোনো যদি কোয়ারি থাকে জিজ্ঞেস করে নাও এখানে। স্যার
একটা প্রশ্ন ছিল, আপনি যে হ্যাঁ, বলো। পড়ার সময় বললেন যে হুম। এই মতবাদগুলো আছে, হুম। এই যে মানুষ যখন যেই মতবাদটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে বললেন, এগুলো যখন প্রশ্ন একদম সেটাই জিজ্ঞাসা করবে, তখন তাহলে তার নামটাই দেবো? মানে কিরকম ভাবে বলতে চাইছো? মানে কিরকম একটা এক্সাম্পল দাও, তাহলে ক্লিয়ার হবে। ঐতিহাসিক ম্যাক্স মুলার এই বক্তব্যটা বলেছেন। আচ্ছা, সেটা অ্যাকচুয়ালি দেখো, এটা মানে এরকম ভাবে কোটেশন তুলে তো কোশ্চেন আসে না, কোটেশন তুলে কোশ্চেন আসে না। কোশ্চেন কিরকম আসে আমি তোমাদের দেখাচ্ছি, যে কে আর্যরা যে বিলং করতো কোন জায়গা থেকে, সেটা আমাদের কোশ্চেন আসে। সেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি, যে ম্যাক্স মুলার কোথা থেকে বলেছেন, তারপর বাল গঙ্গাধর তিলক কোথা থেকে বলেছেন, সেটা আমাদের একটু পরে আছে। ওকে, সেইগুলো আমাদের জানতে হবে, বলে দিচ্ছি আমি। এবার দেখো, ভাষাতাত্ত্বিক আলোচনার মধ্যে আমরা জানবো যে এরপরে নেক্সট কন্টেন্টের মধ্যে যে এই যে আর্যটার এর কিছু ভাষাতাত্ত্বিক এবং সাংস্কৃতিক আলোচনা রয়েছে, এবং কিছু প্রত্নতাত্ত্বিক আলোচনাও রয়েছে। ভাষাতাত্ত্বিক আলোচনার মধ্যে কি, যে ঋগ্বেদের সাথে আমরা কম্পেয়ার করে থাকি পার্সি গ্রন্থ জেন্দাবেস্তা। আমি অলরেডি এই কথাটা বললাম, যে ভাষার দিক থেকে আমরা ঋগ্বেদ এবং জেন্দাবেস্তার মধ্যে প্রচুর সিমিলারিটি পেয়ে থাকি। এবং প্রত্নতাত্ত্বিক এভিডেন্সের মধ্যে আমরা দেখতে পাই যে তুরস্ক আমরা জানি, তুরস্কে পাওয়া গেছে একটা লিপি, সেটা হচ্ছে বোজাক্ষয় লিপি। খুবই গুরুত্বপূর্ণ একটা লিপি, যেটা হচ্ছে বোজাক্ষয় লিপি। এটা মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় এসে থাকে। এই যে বোজাক্ষয় লিপিটা রয়েছে, এটা কোথায় পাওয়া গেছে বা এটা বিলং করতো কোন জায়গা থেকে, এটা বলতে হবে তুরস্কে পাওয়া গেছে। এবং এই বোজাক্ষয় লিপিতে আমাদের বেদের 4জন দেবতার নাম বলা আছে। তারা কে? ইন্দ্র দেবতা, বরুণ দেবতা, মিত্র এবং নাসত্ব। এবার এই ইন্দ্র তো পড়েছি, বরুণও পড়েছি, কিন্তু মিত্র আর নাসত্ব তো পড়িনি। এই দুজন কে ছিল? এই দেখো, মিত্র আর নাসত্ব ছিল হচ্ছে, এই নাসত্ব হচ্ছে অশ্বিনী কুমার দ্বয়ের মধ্যে একজন। আমরা সেই এটা পড়েছিলাম মহাভারত যখন পড়েছি, জানি। দেখো, ওই যে অশ্বিনী কুমার দ্বয়ের যে নকুল সহদেব ছিল, অশ্বিনী কুমার দ্বয়ের একজন, মানে কি, যারা হচ্ছে আমাদের চিকিৎসা শাস্ত্রের দেবতা বলা হয়। এবং মনে করো, যদি আমরা মহাভারতটা পড়ে থাকি, তখন এটা পাবো যে ওই নকুল সহদেবরা কি করতো, যদি যুদ্ধক্ষেত্রে কেউ যদি মানে আঘাত প্রাপ্ত হতো, তখন তাকে কিন্তু এক রকমের দিব্য জড়িবুটি ছিল, সেটা দিয়ে তাদেরকে সহজেই মানে করে দিতে পারতো, মানে তাদেরকে সহজেই মানে বলো সুস্থ করে দিতে পারতো। এই জন্য মনে রাখবে, এই 4জন দেবতার নাম কিন্তু বোজাক্ষয় লিপিতে পাওয়া গেছে। আমাদের বিভিন্ন এক্সামে কোশ্চেন এসে থাকে, এই যে বোজাক্ষয় লিপি, এটা কোথায় পাওয়া গেছিল? তুরস্কে পাওয়া গেছিল। ওকে। এবং আর্যদেরকে আমরা জেনারেলি বলে থাকি যাযাবর শাখা গোষ্ঠী, অর্থাৎ বলা হয়ে থাকে আর্যরা প্রথমে যাযাবর হিসেবে বিভিন্ন জায়গায় ভ্রমণ করত। এবার ভারতে এসে তারা কি করে, ভারতে যেসব লোকেরা বসবাস করত, তাদেরকে পরাজিত করে বসবাস করা শুরু করে। এবং সেটা আমি দেখো একটু এক্সাম্পল এখানে যদি না দেওয়া থাকে আমি বলে দিচ্ছি। এক সেকেন্ড, এখানে দেওয়া নেই। আচ্ছা, এখানে আমি একটু জিনিস একটা এক্সপ্লেন করে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো, বলা হয়ে থাকে আর্যদের গোষ্ঠীকে একটু ভাগ করা রয়েছে পশ্চিমের শাখা এবং পূর্বের শাখা। যারা পশ্চিমের শাখা ছিল, অর্থাৎ কিছু কিছু লোক, তারা কি করলো, পশ্চিমের দিকে এগোলো। পশ্চিম বলতে যেটা হচ্ছে ব্যাবিলন, মেসোপটেমিয়া অর্থাৎ মিশর, এই জায়গাগুলোর দিকে এগোলো। আর পূর্বের যারা শাখা রয়েছে, এবার পূর্বের শাখা যারা রয়েছে, তারা কি করলো, ইরান, ইন্ডিয়াতে এসে বসবাস করা শুরু করলো। এই জন্য আর্যদের, যেমন আমরা হুনদের সম্পর্কে পড়বো, কৃষ্ণ হুন ছিল, শ্বেত হুন ছিল, আমরা এখনো পড়িনি জিনিসগুলো, দেখবো যে কৃষ্ণ হুন যারা ছিল, তারা কি করেছিল, রোমান এম্পায়ারের উপর অ্যাটাক করেছিল। আর যারা শ্বেত হুন ছিল, তারা কি করেছিল, ভারতের উপর অ্যাটাক করেছিল। তাহলে এগুলো আমরা ধীরে ধীরে দেখবো, যে বিভিন্ন ট্রাইব যখন হয়, ট্রাইব বা জাতির মধ্যে কি দেখা দেয়, তাদের মধ্যে সবসময় একটা মত পার্থক্য থাকে। তারা কিন্তু সবসময় একই দিকে যায় না। এ বলে আমি ইস্টে যাব, সে বলবে আমি ওয়েস্টে যাব। তাহলে দুজনের মধ্যে মত পার্থক্য হয়ে এক একটা সিভিলাইজেশন কিন্তু আস্তে আস্তে এক্সপ্যান্ড করেছে। তোমরা যদি বিভিন্ন ওয়েব সিরিজ দেখো, তাহলে বিভিন্ন রকম ওয়েব সিরিজে দেখবে এরকম বিভিন্ন ট্রাইব দেখিয়েছে, যারা ধীরে ধীরে প্রসপার করেছে। তার মধ্যে একটা নরওয়ের উপজাতি,
ভাইকিংস বলে একটা উপজাতি আছে। তোমরা যদি হচ্ছে নেটফ্লিক্স কেউ দেখে থাকো, দেখবে ভাইকিংস বলে একটা ওয়েব সিরিজ রয়েছে। যদি দেখতে চাও দেখতে পারো, খুবই ভালো। দেখবে ভাইকিংস বলে একটা উপজাতি রয়েছে, নরওয়ের উপজাতি। তারা কিভাবে ধীরে ধীরে ইংল্যান্ডের সাথে মার্চ করে নিজেদেরকে আস্তে আস্তে প্রসপার করলো। আমরা জিওগ্রাফিতে কিছুটা মনে করো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলা হয়ে থাকে, আইসল্যান্ড, নরওয়ে, এই জায়গাগুলো যেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বন্ধুর হওয়ার কারণে কি হয়, সেই জায়গার লোকেরা জীবনযাত্রা কিন্তু যথেষ্ট কঠিন হয়ে থাকে। তারা কি করে আস্তে আস্তে নিজেদের মধ্যে ট্রাভেল করে একটা জায়গা থেকে আরেক জায়গায় এগিয়ে যায়। সেরকম আর্যরাও ছিল পূর্ব পশ্চিমের শাখার মধ্যে। তারা কেউ কেউ মিশরে গেল, মেসোপটেমিয়া, ব্যাবিলনে গেল, এবং বাকিরা এলো ইরান এবং ভারতের মধ্যে। এবং যেই শাখা ভারতে এসে বসবাস করা শুরু করে তাদেরকে আমরা বলি আর্য। অর্থাৎ তারা ভারতে এসে ভারতে এক্সপ্যান্ড করা শুরু করে। এবং এখানে দেখো একটা কথা আমাদের মাঝে মাঝে এসে থাকে, যেটা হচ্ছে আর্য এবং অনার্য। আমরা একটু পরে আবার টপিকের মধ্যে যখন ঢুকবো তখন দুটো কথা পাবো, একটা হচ্ছে আর্য, একটা হচ্ছে অনার্য। তোমরা অলরেডি হয়তো শুনেছো কথা দুটো, আর্য অনার্য, দুটোর মধ্যে পার্থক্য কি বা দুটো জিনিসটা কি। একটু এক্সপ্লেন করছি, তাহলে আর্য অনার্যদের পার্থক্যটা বুঝতে পারবে। কি হয়, ইন্ডিয়ার মধ্যে যখন বসবাস করত, প্রথমে যে প্রাচীন উপজাতিরা ছিল তারা কি ছিল, বেটে হতো, মানে যেটাকে খর্বকার বলা হয়, কালো হতো, যেটাকে হচ্ছে কৃষ্ণবর্ণ বলা হয়, মানে বলা হয় ভালো ভাষায় ঘোর কৃষ্ণবর্ণ খর্বকার। কৃষ্ণবর্ণ মানে কালো হবে এবং খর্বকার মানে বেটে হবে। তাহলে তারা ভারতে বসবাস করত। এবং যারা আর্যরা ছিল তারা হতো লম্বা, যেটাকে বলে লম্বা হতো, চাওড়া হতো, গৌর বর্ণ মানে ফর্সা হবে, এবং উন্নত নাসিকা যুক্ত। একটা কথা দেখবে, এই টার্ম গুলো আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পাবো। বলা হয়, দেখবে এখনো হয়ে থাকে, দেখবে বাবা দাদু টাদুরা দেখলে বলে যে, ওই ছেলেটা বা ওই মেয়েটার নাকটা খুব ভালো। নাকটা যদি কারোর নাক ভালো হয়ে যায় তার মানে হচ্ছে সে খুব ভালো ছেলে, বা হচ্ছে তার বংশ খুব ভালো, এরকম একটা কনসেপ্ট কিন্তু আমাদের মধ্যে বংশ পরম্পরায় এসে গেছে। দেখবে যখনই জন্মায় দেখবে আগে দাদু ঠাকুমারা দেখবে নাক চেস্ট করে, এর নাকটা চ্যাপ্টা হয়ে গেছে। তাহলে কি এটা একটা বৈদিক যুগ থেকে কনসেপ্ট আমাদের মধ্যে ঢুকে গেছে যে যার নাক ভালো হবে সে আর্য জাতি থেকে বিলং করবে, মানে তার বংশটা খুব ভালো হবে। এটা কিন্তু একটা থটের মধ্যে, মানে আমাদের রক্তের মধ্যে একটা ইনহেরিটেন্ট ঢুকে গেছে। এই কারণে বলা হয় এইসব আর্যরা যারা ভারতে আসে তারা অনার্যদের সঙ্গে কি করে, যুদ্ধ করে, এবং যুদ্ধ করে আর্যরা জয়লাভ করে, বেশিরভাগ জায়গাতে জয়লাভ করে তারা কি করে, ওখানে রাজ্য গঠন করে, বিভিন্ন ট্রাইব বা রাজ্য হিসেবে গঠন করে। এবং যারা অনার্য হয়েছিল বা যাদেরকে হারিয়েছিল তাদেরকে দাস বা কৃতদাস হিসাবে তৈরি করা শুরু করে। অর্থাৎ সমাজে দেখো দুটো জাতি বসবাস করা শুরু করে, একটা হচ্ছে আর্য, একটা হচ্ছে অনার্য। দেখো আর্য অনার্যর কনসেপ্ট বুঝতে পারলে প্রত্যেকে? ইতু, সুস্মিতা, ত্রিপর্ণা, আর্য অনার্যর কনসেপ্ট। হ্যাঁ স্যার। একটু আমি ভালো করে একটা, যে এই কারণেই বলছি যাতে আমাদের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকে। ওকে, এখান থেকেই দেখো বলতে পারি যে জেন দাবেস্তা থেকে বলা হয় যে জরাথ্রুস্টিয়ান বিকাশ লাভ করেছিল আর্যদের আদি বাসস্থান। এই জরাথ্রুস্টিয়ান বিকাশ কি, যেমন আমাদের যেমন বিভিন্ন মানে রাজা রয়েছে, সেরকম জেন্দাবেস্তাতে একজন বলা হয় যে জরাথ্রুষ্ট বলে একজন মানে ধর্মীয় একজন গুরু ছিলেন, যার মতামত অনুসারে বলা হয় জেন্দাবেস্তা রচনা হয়েছিল। এগুলো আমরা ছোটবেলায় পড়েছিলাম, মনে নেই আশা করি কারো সেভাবে মনে নেই। যদি হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে জানবে যে জরাথ্রুষ্টের ব্যাপারটা, যে ইরানের যে লিটারেচার রয়েছে বা ইরানের যে ধর্ম রয়েছে তার মেন ফাউন্ডার বলা হয় জরাথ্রুষ্টকে। যেমন খ্রিস্টানদের ক্ষেত্রে মানে আমাদের যীশু খ্রিস্টকে বলা হয়, মুসলিমদের ক্ষেত্রে হজরত মোহাম্মদ বলা হয়, সেরকম ইরানের যে কালচার বা ইরানের ধর্মের ফাউন্ডার জরাথ্রুষ্টকে বলা হয়ে থাকে, এবং তার ধর্মগ্রন্থ যেটাকে আমরা জেন্দাবেস্তা বলে থাকি। এবার দেখো যেটা আমাদের কোশ্চেনের মধ্যে বড় জায়গা যেটা আমাদের এসে থাকে, সেটা হচ্ছে আর্যদের আদি বাসস্থান। একটু আগে ইতু যে কোশ্চেনটা করেছিলে সেই কোশ্চেনের উত্তর দেখো এখানে আমরা পাচ্ছি। স্যার যে বলুন। আর্যদের দেখো আদি বাসস্থান যদি বলা হয় সেটা আমাদের সপ্ত সিন্ধু অঞ্চল। আমি একটু আগে যখন ছবি এঁকে তোমাদের এই যে দেখিয়েছিলাম যে সপ্ত সিন্ধু অঞ্চল বলতে আমরা বলে থাকি কি, সিন্ধু নদীর এই যে ট্রিবিউটারি, দেখো এখানে ম্যাপটা আমাদের একটু দেখিয়েছে, এই যে ভারত, এই যে ম্যাপটা, এটা ঠিক ক্লিয়ার হচ্ছে না, একটু দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। সপ্ত সিন্ধু অঞ্চল বলতে দেখো এইখানটায় লেখা রয়েছে, দেখো
এই যে এটা বলা আছে দেখো সপ্ত সিন্ধু অঞ্চল। সপ্ত সিন্ধু, এই যে কথাটা লেখা রয়েছে দেখতে পাচ্ছ সবাই সপ্ত সিন্ধু, আমার মাউসটা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই অঞ্চলটাকে সপ্ত সিন্ধু অঞ্চল কেন বলছে? এখানে দেখো সিন্ধু নদী এখান দিয়ে যাওয়ার সময় বিভিন্ন ট্রিবিউটারি বিতস্তা, ইরাবতী, শতদ্রু এইভাবে দেখো ভাগ হয়ে গেছে। এই জন্য এই এরিয়াটাকে আমরা বলি সপ্ত সিন্ধু অঞ্চল। যেটা দেখো ইন্ডিয়ার কিন্তু বাইরে, দেখো এই যে গুজরাট, এই যে বাউন্ডারি রাজস্থান দিয়ে বেরিয়ে গেছে, অরিজিনালি সপ্ত সিন্ধু অঞ্চল কিন্তু ভারতের বাইরে পাকিস্তানের এই পোর্শনটাকে বলা হয়, অর্থাৎ সিন্ধু প্রদেশ বা সপ্ত সিন্ধু অঞ্চল। এখানে প্রথম কিন্তু আর্যরা বসবাস করা শুরু করে, বা যেটাকে আমরা বলি সিন্ধু সভ্যতা লোকেরা বা আর্য লোকেরাও কিন্তু প্রথমে এই জায়গাতেই বসবাস করা শুরু করে। এবং মতবাদের মধ্যে দেখো এই যে মুলতান অঞ্চল বলা হয়, গঙ্গাধর ঝাঁ, এগুলো আমাদের পরীক্ষায় আসে না। যেই চারটে আমাদের পরীক্ষাতে বারবার এসে থাকে সেটা হচ্ছে সপ্ত সিন্ধু অঞ্চল থেকে কে এসেছিল বলা হয় আর.সি. দত্ত, আর.সি. দাস, রমেশ চন্দ্র দাস বলা হয় আর.সি. দাস। তার মতামত অনুসারে আর্যরা এসেছিল সপ্ত সিন্ধু অঞ্চল থেকে। বাল গঙ্গাধর তিলক তিনি বলেছেন যে এরা এসেছিল আর্কটিক অঞ্চল থেকে বা সুমের অঞ্চল থেকে, আর্কটিক অঞ্চল বা সুমের অঞ্চল থেকে। আর ম্যাক্স মুলার বলেছিল তারা এসেছিল মধ্য এশিয়া থেকে। ম্যাক্স মুলার বলেছিল যে এরা এসেছিল মধ্য এশিয়া থেকে। আর স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি বলেছেন তারা এসেছিল তিব্বত থেকে। এই চারটে মত আমাদের। আরেকটা, এটা ব্রন্ডেনস্টাইনটা মাঝে মাঝে আমাদের পরীক্ষায় এসে থাকে, যেটা সর্বাধিক সমর্থিত মত, যেটাকে সব থেকে বেশি অ্যাকসেপ্ট করা হয়, যেটা বলেছেন যে সাইবেরিয়ার স্টেপি অঞ্চল বা কিরগিজ অঞ্চল থেকে তারা এসেছিল। এই এরিয়া মনে রাখতে হবে, আমাদের পরীক্ষায় আসবে যে বাল গঙ্গাধর তিলকের মত অনুযায়ী আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল। অপশনে দিবে তিব্বত, মধ্য এশিয়া, সপ্ত সিন্ধু অঞ্চল, আর্কটিক অঞ্চল। বলতে হবে আর্কটিক অঞ্চল। যে কার মত অনুসারে আর্যদের আদি বাসস্থান ছিল সাইবেরিয়া, বলতে হবে ব্রন্ডেনস্টাইন। তাহলে দেখো এইভাবে কিন্তু কোশ্চেন, যে কোটেশনের কথা বলছিলে না, এরকম ভাবে কোশ্চেন আসতে পারে যে কে কোথা থেকে এসেছিল। বাকিগুলো দেখো খুব বেশি কখনোই পরীক্ষায় সেভাবে আসে না। যদি মনে রাখতে পারো মনে রাখবে, না মনে রাখলেও কোনো অসুবিধা নেই। এই 1 2 3 4 5 এই 5টা জায়গা আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। তার মধ্যে দয়ানন্দ সরস্বতী তিব্বত, আর্কটিক অঞ্চলের ম্যাক্স মুলার, আর্কটিক অঞ্চলের বাল গঙ্গাধর তিলক, আর ম্যাক্স মুলারের মধ্য এশিয়া, এই 3টে জায়গা থেকে সব থেকে বেশিবার কোশ্চেন এসেছে। ওকে, সবার বোঝা গেছে? বলো বলো। হ্যাঁ স্যার। সিন্ধু অঞ্চলটা এসি দাস না আর.সি. দাস? সরি, এটা আর.সি. দাস হবে, সরি, হ্যাঁ ভুল আছে, এটা রমেশ চন্দ্র মজুমদার হবে, সরি। সেই কথাটা বলছিলাম। হুম, একদম। হ্যাঁ, আর.সি. দাস, আর.সি. দাস হবে। সরি, এসি দাস না, আর.সি. দাস হবে। ওকে, দেখো বুঝতে পারলাম আমরা কিভাবে কোশ্চেন আসে ইন্ট্রোডাকশনের মধ্যে। বলো, কারো যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করে নাও। তাহলে আমরা আদি বৈদিক লিটারেচারের সভ্যতার মধ্যে এবার আমরা ঢুকবো। ওকে, এবার চলো আমরা ঢুকছি আদি বৈদিক যুগ, যেটাকে ঋগ বৈদিক যুগ আমরা বলে থাকি, তার মধ্যে আমরা যাচ্ছি। এবং এখানে পড়তে গিয়ে আদি বৈদিক যুগের মধ্যে আমরা দেখবো বৈদিক সভ্যতার প্রথমে সময়কাল এবং বিস্তার সম্পর্কে জানবো। যে আদি বৈদিক যে সভ্যতাটা এক্সপ্যান্ড হয়েছিল সেটা কবে থেকে কবে বা কত ইয়ারের মধ্যে এক্সপ্যান্ড করেছিল সেগুলো সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে, যেটাকে আমরা বৈদিক সভ্যতার সময়কাল বা বিস্তার বলবো। এই টাইম পিরিয়ডটাকে আমরা জেনারেলি বলি 1500 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ 1500 এই সময়টাকে বলি যে আর্যরা ভারতে এসেছিল এবং আর্যরা এসে ভারতে বৈদিক সভ্যতার সূচনা করে। এবং তারা বসবাস করেছিল কোথায়? সপ্ত সিন্ধু অঞ্চলে, যার উল্লেখ আমরা পাই ঋগ্বেদে। অর্থাৎ আদি বৈদিক সভ্যতার মধ্যে এক্সপেনশন, যেটা আদি বৈদিক সভ্যতা সম্পর্কে আমরা যে ইনফরমেশন পেয়ে থাকি তার একমাত্র সোর্স আমরা কিন্তু ঋগ্বেদকে বলে থাকি। ওকে, খুব ইম্পর্টেন্ট। এবার দেখো আমরা একটু আগে সপ্ত সিন্ধু অঞ্চলের কথা বলছিলাম। এই সপ্ত সিন্ধু অঞ্চল বলতে 7টা নদীর কথা বলা হচ্ছে। এই 7টা নদী কি কি ছিল সেগুলো আমাদের কিন্তু একটু জানতে হবে। তার মধ্যে প্রথম দেখো সিন্ধু নদী, যেটাকে আমরা বলি ইন্দাস রিভার,
সিন্ধু নদী যেটাকে আমরা ইন্দাস রিভার বলি, বিতস্তা নদী যেটাকে আমরা ঝিলম বলা হয়, ঝিলম রিভার, যেটা প্রাচীন নাম ছিল বর্তমানে বিতস্তা বলা হয়। চন্দ্রভাগা নদী যার প্রাচীন নাম ছিল অস্কিনী, এটাকে বৈদিক নাম বলা হয়, এটা ছিল অস্কিনী নাম। রাভি নদী যেটার বৈদিক নাম ছিল পুরুষিনী, দেখো যেগুলো ইয়েলো করা আছে এগুলো কিন্তু আমাদের আদি বৈদিক যুগের নাম। এই দেখো ইয়েলো হাইলাইট অস্কিনী, এটা আদি বৈদিক যুগের নাম। পুরুষিনী এটা কিন্তু বৈদিকের নাম, অর্থাৎ ঋগ্বেদে মেনশন করা আছে। শতদ্রু নদীর নাম ছিল শতদ্রী, এটা কিন্তু ঋগ্বেদের নাম। সরস্বতী নদী যেটা বর্তমানে লুপ্ত, তার কিন্তু ঋগ্বেদিক নাম হচ্ছে হাকরা। এই জন্য দেখো আলাদা আলাদা কালারে আমি মেনশন করে রেখেছি, যেই কারণে তোমরা কিন্তু বুঝতে পারো। বাকিগুলো সিন্ধুর জাস্ট ইংলিশ নাম ইন্দাস, যদি বলে ঋগ্বেদের নাম কি ছিল ইন্দাসই বলবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখনো ইন্দাস রিভার আছে। কিন্তু বেশি যেগুলো আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, যে চেনাব নদী বা চন্দ্রভাগা নদীর ঋগ্বৈদিক নাম কি ছিল অস্কিনী, রাভি নদী বা ইরাবতী নদীর ঋগ্বৈদিক নাম কি ছিল পুরুষিনী, শতদ্রু নদীর ঋগ্বৈদিক নাম কি ছিল শতদ্রী, সরস্বতী নদীর ঋগ্বেদিক নাম কি ছিল হাকরা। এইভাবে কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন এসে থাকে, এই জন্য আমাদের কিন্তু এই জায়গাগুলো মনে রাখতে হবে। ওকে, দেখো তো এখানে আমরা অলরেডি কমপ্লিট করলাম যে আমাদের কি কি নদীগুলো রয়েছে, সেই নদীগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে। এবং অলরেডি আমি এই কথাটা এক্সপ্লেন করেই দিলাম যে ঋগ বৈদিক যুগ সম্পর্কে জানার সব থেকে বড় ইনফরমেশন বা প্রধান উপাদান আমরা অবশ্যই বলি ঋগ্বেদকে। অর্থাৎ ঋগ বৈদিক যুগ সম্পর্কে বা প্রাচীন বৈদিক যুগ সম্পর্কে আমরা জানতে পারি কোথা থেকে, ঋগ্বেদ থেকে। এবং খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন, ঋগ্বেদে সর্বাধিক উল্লেখিত নদীর নাম হচ্ছে সিন্ধু। আমি একটু পরে আবার বলবো এই জিনিসগুলো, যে কতবার সিন্ধু নদীর নাম ঋগ্বেদে উল্লেখ রয়েছে, কতবার গরু বা গো শব্দটার উল্লেখ রয়েছে, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে চ্যাপ্টারের মধ্যে পড়বো। অর্থাৎ ঋগ্বেদের সবচেয়ে বেশি যেই নদীর নাম উল্লেখ রয়েছে সেটা হচ্ছে সিন্ধু নদী। আর ঋগ্বেদের সব থেকে পবিত্র নদী বা হোলি রিভার বলা হয় সরস্বতী নদীকে। এই জন্য একটা কোশ্চেন আমাদের দিয়ে থাকে যে ঋগ্বেদ রচনা করা হয়েছিল কোন নদীর তীরে, এটা কিন্তু মাঝে মাঝে আমরা কোশ্চেনে পাবো, তখন বলবো অ্যান্সার হবে সরস্বতী নদীর তীরে। কারণ সরস্বতী নদীকে সবচেয়ে হলি রিভার বা পবিত্র রিভার বলা হতো, এবং মনে করা হতো যখন বেদ লেখা হতো বা ঋষি মুনিরা যখন বেদ লিখতেন, তখন সরস্বতী নদীর তীরে বা পাড়ে বসে তারা বেদ লিখতেন। এটা কিন্তু একটা থর বা ধারণার মধ্যে বলা হয়, এই জন্য বলা হয় সরস্বতী নদী সবচেয়ে পবিত্র নদী, এবং সরস্বতী নদীকে ঋগ্বেদে সব থেকে পবিত্র নদী বলা হয়। ওকে, এবং বৈদিক সভ্যতায় লোহার প্রচলন ঘটে, এটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগে। আমরা কিন্তু আদি বৈদিক যুগে নয়, এটা কিন্তু মনে রাখবে, পরবর্তী বৈদিক যুগে কিন্তু লোহার প্রচলন ঘটে। এটা আমি বলবো, লোহাকে তখন অয়স বলা হতো, অয়সকে প্রথম অবস্থায় তামাকে অয়স বলা হতো, পরবর্তী বৈদিক যুগে লোহাকে অয়স বলা হতো। এগুলো আমরা পরের টপিকের মধ্যে যখন ঢুকবো, লোহাকে কি নামে ডাকা হতো, ধানকে কি নামে ডাকা হতো, গমকে কি নামে ডাকা হতো, ব্রীহি বলা হতো কেন, এগুলো কিন্তু আমরা ধীরে ধীরে আস্তে চ্যাপ্টারের মধ্যে জানবো। ওকে, এবার লোহার প্রচলনের পরে আমরা বলবো এই সময় পরবর্তী বৈদিক যুগে কি হয়, জাতিভেদ প্রথা প্রশ্ন হয়ে ওঠে এবং মহিলাদের সামাজিক মর্যাদা কমতে থাকে। অর্থাৎ আদি বৈদিক যুগে মহিলাদের সামাজিক মর্যাদা থাকলেও পরবর্তী বৈদিক যুগে কিন্তু জাতিভেদ প্রথা প্রকট হয় এবং মহিলাদের সামাজিক মর্যাদা কমতে থাকে, এবং তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রতিবাদী ধর্মের উদ্ভব হয়, যার মধ্যে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ধর্ম। প্রথম ধর্ম আজীবক ধর্ম, আমরা এটা আমাদের থার্ড চ্যাপ্টারে আমরা পড়বো যে মহাজনপদ, এবং তারই কন্টেম্পোরারি আমরা পড়বো প্রতিবাদী ধর্ম। মানে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সম্পর্কে আমরা কিন্তু ডিটেলসে আমাদের জানতে হবে। এবং এই যুগের শেষে অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের শুরুতে, অর্থাৎ এই সময় আমরা মহাজন পদের মধ্যে দেখব রাজারা প্রথমে রাজন হিসেবে পরিচালিত ছিল, অর্থাৎ সেখানে তাদের দায়িত্ব
রাজ্য শাসন করা নয়, সামরিক বাহিনীর নেতৃত্ব প্রদান, মানে যেটাকে সেনাপতি বলা হয়, সেনাপতির মতো দায়িত্ব কিন্তু প্রথমে বৈদিক যুগে রাজারা পালন করতো। অর্থাৎ যখন যুদ্ধ হবে সেটাকে নেতৃত্ব দেওয়া বা তাকে রিপ্রেজেন্ট করার জন্য যে ব্যক্তি থাকবে তাকেই রাজা বা রাজন বলা হতো। পরবর্তী বৈদিক যুগে কি হয়, এই রাজাকে ক্ষমতা দেওয়া হয়, পাওয়ারফুল করা হয় এবং মগধের মতো শক্তিশালী সাম্রাজ্য বা মহাজন পদের উদ্ভব করা হয়। ওকে, এবং আদি বৈদিক সভ্যতা যে বৈদিক সভ্যতা সেটাকে আমি আর্য সভ্যতা বলতে পারি। কেন বলি? কারণ বৈদিক সভ্যতায় আর্যরা এসে বসবাস শুরু করে বলে আমরা এটাকে আর্য সভ্যতা বলি। যেমন আমরা সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলতে পারি, সেরকম বৈদিক সভ্যতাকে আর্য সভ্যতাও বলতে থাকি। ওকে, দেখো ইন্ট্রোডাকশন আমরা আস্তে আস্তে পড়ছি। কোনো যদি টপিক ডাউট থাকে বলো, আমি আবার এক্সপ্লেন করব। বলো, কোনো যদি ডাউট থাকে বলো। সবার ক্লিয়ার এতটা? সোমা, ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো আমরা ঋগ্বেদের মধ্যে প্রথমে ধীরে ধীরে ঢুকছি, সেটা হচ্ছে রাজনৈতিক জীবনের মধ্যে। রাজনৈতিক জীবনের মধ্যে আমরা প্রথম দেখছি এই যুগে, দেখো রাজনৈতিক জীবনের মধ্যে প্রথমেই আমরা দেখবো, সরি এক সেকেন্ড, যে প্রথমেই আমরা দেখবো ঋগ্বৈদিক যুগে রাষ্ট্র ছিল উপজাতি ভিত্তিক অঞ্চল। এখানে একটা দেখো ট্রাইবাল এরিয়া বা উপজাতি ভিত্তিক অঞ্চল কি, যে কি হতো, যে যেহেতু যে বৈদিকের মধ্যে আমাদেরও দেখো বিভিন্ন রকমের গোষ্ঠী আছে। কেউ যদি একটু গ্রামের দিকে, শহরের দিকে জিনিসটা বুঝতে পারবে না, গ্রামের দিকে যদি যাও তাহলে দেখবে বিভিন্ন থাকে, এই বলে এটা মন্ডল পাড়া, এটা দাস পাড়া, এটা ব্রাহ্মণ পাড়া, দেখবে এরকম পাড়া পাড়া বিভিন্ন রকম ভাগ হয়। মানে কি হয়, যেই জায়গায় আছে সেখানে একসাথে ব্রাহ্মণরা আছে, যেই জায়গায় দাস টাইটেল আছে সেই জায়গায় একসাথে বসবাস করা শুরু করে। মানে কি, একই রকমের লোকেরা একই জায়গায় বসবাস করতে পছন্দ করে, যেহেতু একই রকমের ভাষা, একই রকমের ভাবনা চিন্তা। এই কারণে রাষ্ট্র, বৈদিক যুগে রাষ্ট্র বলা হতো উপজাতি ভিত্তিক অঞ্চল, যে বিভিন্ন উপজাতিরা যেই জায়গায় বসবাস করবে সেটাই ছিল সেখানের রাষ্ট্র। এবং সেই রাষ্ট্রের প্রাথমিক ভিত্তি বা সমাজ বা রাজনৈতিক সংগঠনের মধ্যে প্রাথমিক ভিত্তি ছিল কুল বা পরিবার বা ফ্যামিলি। আমি অলরেডি জানি আমরা হচ্ছে সবাই বিলং করি কার মধ্যে, ফ্যামিলির মধ্যে বিলং করি, যে মনে করি আমাদের ফ্যামিলি আমাদের কাছে সবকিছু। সেই জন্য সমাজের যদি প্রধান ভিত্তি বলা হয় তাহলে বলবো পরিবার, বা যেটাকে আমরা বলি কুল। বলে না তুমি কোন কুলের বাসিন্দা, সেরকম বলে সেই কুল বা পরিবার হচ্ছে সমাজের প্রাথমিক ভিত্তি, বা একদম বিলো, মানে একদম নিচু লেভেলের, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড বলি। যেমন গ্রাম বলে থাকি আমরা, একটু আগে পরে পরে পড়বো। সমাজের প্রাথমিক ভিত্তি যেরকম পরিবার, সেরকম যে শাসনের প্রাথমিক ভিত্তি হচ্ছে গ্রাম। অর্থাৎ ছোট্ট লেভেলে থাকবে গ্রাম, কয়েকটা গ্রাম নিয়ে গঠিত হবে বিশ, কয়েকটা বিশ নিয়ে গঠিত হবে জন। সেটা আমরা একটু পরেই এখানে শাসনতান্ত্রিক বিভাগে যাচ্ছি। এবং এই যে কুল বা পরিবারের যে হেড হয় তাকে আমরা বলবো কুলপতি বা কুলপা। যেরকম ফ্যামিলির মধ্যে জেনারেলি বাবা হয়ে থাকে, প্রথম থেকেই ব্যাপারটা থাকে আমাদের, এখনো আমরা হয়েছে পিতৃতান্ত্রিক বা প্যাট্রিয়নেট্রিক আমাদের সোসাইটি আমরা বলে থাকি। অর্থাৎ গৃহের যে প্রতিনিধি হবে বা হেড হবে তাকে আমরা কুলপতি বলবো। এবং কয়েকটা কুল নিয়ে গঠিত হয় গোষ্ঠী বা ক্ল্যান, এটা আমরা জানি। গোষ্ঠী যে বলা হয় কোন গোষ্ঠীর তুমি, তার মানে কয়েকটা গোষ্ঠী মানে কি, কতগুলো ক্ল্যান বা পরিবার নিয়ে থাকবে। আর কয়েকটা উপজাতি বা মানে কয়েকটা গোষ্ঠী নিয়ে গঠিত হবে একটা উপজাতি, যেটাকে আমরা ট্রাইব বলে থাকি। আমরা ট্রাইব জানি বিভিন্ন জায়গায়, যে টোটো উপজাতি, পশ্চিমবঙ্গে দেখা যায় টোটো উপজাতি, এরকম বিভিন্ন ট্রাইব গুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারি এর মধ্যে। তাহলে ভাগগুলো আমরা বুঝতে পারলাম। সমাজের প্রাথমিক ভিত্তিক পরিবার, কয়েকটা পরিবার নিয়ে গঠিত হয় গোষ্ঠী, কয়েকটা গোষ্ঠী নিয়ে গঠিত হয় উপজাতি। এবার এটা গেল সামাজিক ভিত্তি। শাসনতান্ত্রিক বিভাগের মধ্যে আমরা ভাগের মধ্যে পড়বো, একদম বিলো লেভেলে থাকবে গ্রাম বা যেটাকে আমরা বলবো ভিলেজ, কয়েকটা গ্রাম নিয়ে গঠিত হবে বিশ, কয়েকটা বিশ নিয়ে গঠিত হবে জন। এবং গ্রামের হেড যে হয়, এই যে গ্রামের যে হেড হবে তাকে আমরা বলবো গ্রামনি। কয়েকটা গ্রাম নিয়ে গঠিত হয় বিশ, বিশের প্রধানকে বলা হবে বিশপতি। আর কয়েকটা বিশ নিয়ে গঠিত হবে জন, জনের যে হেড হবে তাকে বলা হবে গোপ বা রাজন।
আমি একটু আগেই বললাম। এবং এই রাজনের প্রধান কাজ ছিল মূলত জনের সামরিক অভিযানের নেতৃত্ব দেওয়া। আমি একটু আগেই কথাটা কিন্তু এক্সপ্লেন করেছিলাম যে তখন রাজা মানে এরকম নয় যে রাজা হলো সে যে যা বলবে তাই কথাই শুনতে হবে, সেরকম ব্যাপার কিন্তু নয়। অর্থাৎ যখন সামরিক অভিযান হবে, অর্থাৎ একটা ট্রাইবের সঙ্গে আরেকটা ট্রাইবের লড়াই হবে, তখন সে লড়াইয়ের সেনাপতিত্ব করা বা নেতৃত্ব দেওয়ার জন্য যে ব্যক্তি থাকবে তাকে রাজন বা গোপ বলা হবে। এবং এই জনের মধ্যে দেখো, এই জন যদি একটু বড় সাইজের হয়, অর্থাৎ একটু বড় লেভেলের জন হয়ে থাকে, তখন সেটাকে আমরা মহাজনপদ বলবো। অর্থাৎ এরকম অনেকগুলো জন আছে, সেই জনগুলো কোনো একজন রাজা কি করলো, অনেকগুলো জনকে একত্রিত করলো, তার মানে তার কাছে অনেকগুলো জন রয়েছে, তখন তার জনকে আর তখন সেটাকে আর জন না বলে আমরা বলবো মহাজনপদ। ওকে, এবার দেখো সেই যে রাজা যে কাজ করত তার তো রাজনীতি নির্ধারণের প্রয়োজন রয়েছে, যে তাদের ট্রাইবের উন্নতি করার জন্য কিছু তাকে স্টেপ নিতে হবে। এবার সেই জন্য কি হতো, দুটো অর্গানাইজেশন থাকতো যারা কি করতো, রাজাকে বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দান করত এবং তার ডিসিশন মেকিং এ হেল্প করত। সেই দুটো, এটা হচ্ছে আমাদের হচ্ছে সভা আর একটা হচ্ছে সমিতি। আমরা অলরেডি পড়েছি, এটা আমরা পড়েছি সভা আর সমিতি, যেটা ছিল সেই সময়ে সামরিক যে সিদ্ধান্ত নেওয়ার জন্য, অর্থাৎ যে যখন কোনো কিছু ডিসিশন নেওয়ার প্রয়োজন হবে বা যুদ্ধের কোনো ট্রাইবের সাথে যুদ্ধ হবে কিনা, যুদ্ধ করার প্রয়োজন রয়েছে কিনা, একটা ডিসিশন নেওয়ার প্রয়োজন, সেই সময় সভা আর সমিতি গঠন করে। যেগুলো সভা সমিতি সবসময় একটা থাকতো, যেটা আমাদের সভা সমিতিকে আমরা বর্তমানে লোকসভা রাজ্যসভার সঙ্গে তুলনা করতে পারি। ওকে, আচ্ছা, কেউ একটু এক্সপ্লেন করতে পারবে যে সভাকে আমরা কার সাথে তুলনা করি এবং সমিতিকে কার সাথে তুলনা করি? বলতে পারবে? আমি এখানে অ্যাড করে দেবো নোটে, তাহলে যদি বলতে পারো ভালো হয়, তাহলে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। স্যার সভা হচ্ছে বিচার আর প্রশাসনিক কাজ করে। আচ্ছা, আর সমিতি? বলো বলো। মানে অনেকে একটা দলবদ্ধ হয়ে মানে একটা টিমকে সমিতি বলবে নাকি? আচ্ছা দেখো, আর সমিতির প্রধান মানে হচ্ছে রাজা, আর টোটালটা নিয়ে মানে অনেকজন মিলে একটা সমিতি। আচ্ছা দেখো, এখানে আমি একটু জিনিস এখানে এক্সপ্লেন করছি। দেখো, ঋগ বৈদিক যুগে, যেটা ঋগ বৈদিক যুগে কি হয়, রাজাকে পরামর্শ দান এবং পরিচালনার জন্য সভার কথা উল্লেখ করা রয়েছে, যেটা এই পয়েন্টে দেখো বলা আছে। কি হয়, সভা গঠন করা হয় কাদের নিয়ে? সভা গঠন করা হয় গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ এবং অর্থবান লোক, যাদেরকে মগবন বলা হয়। খুব ইম্পর্টেন্ট, কিন্তু এমসিকিউ তে আমাদের প্রায় এসে থাকে। অর্থাৎ যেসব লোকের কাছে অর্থ রয়েছে তাদেরকে আমরা মগবন বলবো। তাদেরকে নিয়ে গঠিত হয় সভা। আর সমিতি কি হয়, বৃহত্তম জনসংগঠন। মানে কি, এর যে মেম্বাররা হবে সেটা সাধারণ মানুষের কাছ থেকে নির্বাচিত হয়ে তারা আসবে। এবার বলো, লোকসভা রাজ্যসভার কনসেপ্ট আছে তোমাদের? কম করে হলেও লোকসভা রাজ্যসভার কনসেপ্ট আছে? হ্যাঁ স্যার। তাহলে বলো তো, সভাকে কার সাথে তুলনা করা হবে? সভাকে স্যার রাজ্যসভার সঙ্গে তুলনা করা হবে। ভেরি গুড। তাহলে সভাকে এক সেকেন্ড। তাহলে সভাকে অবশ্যই রাজ্যসভার সাথে তুলনা করা হবে, কারণ রাজ্যসভার যেসব মেম্বাররা থাকে তারা কি হয়, মনোনীত প্রার্থী হয়ে থাকে। এই জন্য সভাকে আমরা অবশ্যই রাজ্যসভার সাথে তুলনা করব। এবং যে সমিতি হবে সমিতিকে আমরা লোকসভার সাথে তুলনা করব, কারণ লোকসভায় যে ব্যক্তিরা থাকে তারা কি হয়, জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হয়ে থাকে। ওকে, তাহলে আমরা সমিতিকে লোকসভার সাথে তুলনা করব আর সভাকে আমরা রাজ্যসভার সাথে তুলনা করব। ওকে, ওকে, এখানে একটু কেন এরকম গন্ডগোল হচ্ছে, এক সেকেন্ড। আচ্ছা, এবার দেখো, এই দুটো সমিতি, সভা সমিতি ছাড়াও কি হতো, সভা সমিতি ছাড়া আরেকটা সংগঠনের নাম আমরা উল্লেখ পাই, সেটা হচ্ছে বিধত। এখানে দেখো এক্সপ্লেন করা আছে বিধত। এই বিধত সংগঠনটা কি? মাঝে মাঝে আমাদের কিন্তু কোশ্চেনে আসে যে নিচের কোনটি বৈদিক যুগের সংগঠন নয়। তখন একটাতে সভা থাকবে, সমিতি থাকবে, বিধত থাকবে এবং বাকিটা একটা অন্য কোনো অর্গানাইজেশনের নাম থাকবে। মনে রাখবে, বিধত যে সংগঠন ছিল এটাও কিন্তু বৈদিক যুগের একটা সংগঠন। মানে কি, বিধত গঠন করা হতো কখন?
যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, তখন একটা ট্রাইবের সাথে একটা যুদ্ধ হবে বলে ঠিক করা হলো যে ওই ট্রাইবের সাথে যুদ্ধ করার প্রয়োজন রয়েছে, তখন কি হবে, এই সংগঠনটাকে গঠন করা হবে যে কি করবে, যুদ্ধের বিষয়ে পরামর্শ দেবে। অর্থাৎ যুদ্ধের সময় কতজন সেনা নিয়ে যেতে হবে, কিভাবে যুদ্ধের পলিসি হবে, সমস্ত কিছুর জন্য একটা স্পেশাল একটা কমিটি গঠন করা হয়, সেটাকে বিধত বলা হয়। এবং যখনই যুদ্ধ কমপ্লিট হয়ে যাবে তখন আর বিধত সংগঠনটা থাকবে না, মানে কোনো পার্টিকুলার পারপাসে এই এই সংগঠনটাকে গঠন করা হয়, তখন তাকে বলা হয় বিধত। যেটাকে আমরা বর্তমানে আমরা যদি কোনো এরকম অস্থায়ী কমিটি কোনো একটা পারপাসে, যেমন পুজোর সময়, মনে করো পুজোর সময় কি হয়, আমরা একটা কমিটি করি, সে কমিটি কি করে পুজোর সময় এই কি বাজেট হবে, কি কি হবে, সমস্ত কিছু নির্ধারণ করে থাকে। সেই রকম কমিটি যেটা পার্টিকুলার কোনো কাজের পারপাসে গঠন করা হয়, সেরকম কমিটিকে কি কমিটি বলা হয় বলতো, কে বলতে পারবে? অস্থায়ী কমিটিকে একটা নাম বলা হয়, বলতে পারবে কেউ? অস্থায়ী কমিটিকে কি বলা হয়? দেখো মনে রাখবে, অস্থায়ী কমিটিকে বলা হয় অ্যাডহক কমিটি, ADHOC। ওকে, মনে রাখবে এটাকে বলা হয় অ্যাডহক কমিটি। যদি কোনো পারপাসে কোনো কমিটিকে অস্থায়ীভাবে গঠন করা হয় তখন হচ্ছে তাকে বলা হবে অ্যাডহক কমিটি। তাহলে যদি পরীক্ষায় এরকম কোশ্চেন আমাদের দিয়ে থাকে যে নিচের কোন সংগঠনটি অ্যাডহক কমিটির মতো আচরণ করে বা অ্যাডহক কমিটি হিসেবে কাজ করে, তাহলে আমরা বলবো বিধত কমিটি। তাহলে অ্যাডহক কমিটি আমরা বুঝতে পারলাম, যদি কোনো পার্টিকুলার পারপাসে গঠন করা হয় বা কোনো একটা বিশেষ পারপাসে কোনো অস্থায়ী কমিটি গঠন করা হয় তাকে আমরা বিধত বলবো। ওকে, তাহলে আমরা এটাই বললাম, সমিতি ছিল জনগণের দ্বারা সংগঠন এবং সভা ছিল গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ, অর্থাৎ যারা বয়স্ক ব্রাহ্মণ আর অর্থমান লোকেদের নিয়ে গঠিত। এই কারণে সভা সমিতির মধ্যে, আচ্ছা বলো তো এই দুটোর মধ্যে কোনটাকে ভাঙা যাবে কোনটাকে ভাঙা যাবে না, বলো তো? লোকসভা রাজ্যসভার মধ্যে কোনটাকে ভাঙা যায় কোনটাকে ভাঙা যায় না? লোকসভাকে ভাঙানো যেতে পারে কিন্তু রাজ্যসভাকে ভাঙা যাবে না। ব্যাস, তাহলে অ্যান্সার বলে দাও, সভা সমিতির মধ্যে কোনটাকে ভাঙা যাবে কোনটাকে যাবে না? সভাকে সমিতিকে- ভাঙা যাবে না, সমিতিকে ভাঙা যাবে। সমিতিকে ভাঙা যাবে, সভাকে ভাঙা যাবে না। দেখো খুব কঠিন লাগছে, খুব ইজিলি কিন্তু আমরা যে কোনো অ্যান্সারই করতে Okay, এইভাবে কিন্তু আমরা ওকে, এভাবে কিন্তু আমরা যে কোনো কোশ্চেনের এক্সাম অ্যাটেন্ড আমরা করতে পারবো। এবার দেখো এখানে কিছু জিনিস ফ্যাক্টর রয়েছে যে সভা সমিতির মধ্যে, আমরা একটু আগেই বললাম গোপ বা রাজন বলা হয় সামরিক নেতৃত্ব দেওয়া সভা সমিতি। এবার এই পরবর্তী বৈদিক যুগে এই জনগুলির প্রধানকে বলা হয় জনপতি বা জ্যেষ্ঠ, মানে যেটা রাজা ছিল, যে প্রথমে দেখো গোপ বলা হতো আদি বৈদিক যুগে, পরে তার নাম করা হলো জনপতি বা জ্যেষ্ঠ। এবং ঋগ বৈদিক যুগে একটা খুব ভালো করে মনে রাখবে, রাষ্ট্রনীতির মূলত মানে যদি বলে ঋগ বৈদিক যুগে প্রধান জীবিকা কি ছিল, তখন আমরা কিন্তু হবে কৃষিক্ষেত্র, কৃষিকাজ এবং পশুচারণ। এবং এই দুটার মধ্যে যদি অপশন দেয় ঋগ বৈদিক যুগের প্রধান ভিত্তি কি ছিল, পশুচালন, কৃষিক্ষেত্র, দুটোই অপশনে রয়েছে। অ্যান্সার কি করবে বলো, কি করবে বলো? কৃষি করে দেবো স্যার। কৃষিক্ষেত্র। কৃষি করবে, অ্যান্সার ভুল হবে, কারণ অ্যান্সার হবে পশুচারণ। সবসময় মনে রাখবে ঋগ বৈদিক যুগে প্রধান জীবিকা ছিল কিন্তু পশুচারণ বা পশুপালন, আর কৃষিক্ষেত্র কিন্তু ছিল সেকেন্ডে। তাহলে অপশন যদি দেয় যেখানে কৃষিক্ষেত্র পশুচারণ অপশন থাকবে না, তখন আমরা কিন্তু কৃষিক্ষেত্র করব। কিন্তু যদি পশুচারণ অপশনে থাকে তাহলে কিন্তু পশুচারণ আমাদের অ্যান্সার করতে হবে। এগুলো কিন্তু ট্রিকি কোশ্চেন, যেগুলো আমাদের কম্পিটিটিভে আমাদেরকে প্রচুর ভুল করাবে। তোমরা যদি বিভিন্ন জায়গায় ওয়ান লাইন করো তখন হয়তো দেওয়া থাকবে যে ঋগ বৈদিক যুগের প্রধান ইয়ে ছিল কৃষিকার্য, এরকম কিন্তু পেয়ে যাবে। কিন্তু আমাদের কম্পিটিটিভের ক্ষেত্রে কারেক্টের থেকে আমাদের জানতে চাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা, এটাই কিন্তু কম্পিটিটিভের চ্যালেঞ্জের জায়গা। একসাথে চারটে কোশ্চেনে কিন্তু কারেক্ট হবে, কিন্তু চারটের মধ্যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমাদের নিতে হবে, আমাদের সেই জিনিসগুলো শিখতে হবে। কম্পিটিটিভের লেন্থ মানে কি প্রসেসে আমাদেরকে পড়তে হবে। মনে রাখবে ঋগ বৈদিক যুগে
প্রধান জীবিকা বললে প্রথম হবে পশুপালন, তারপর হবে কৃষিক্ষেত্র। এবার এই যে দুটোর মধ্যে যদি অপশন কোনোটাই না থাকে, তাহলে দেখবে একটা অপশন থাকবে ব্যবসা বাণিজ্য, তখন আমাদের অ্যান্সারে ব্যবসা বাণিজ্য হবে। ওকে, বুঝতে পারলাম আমরা কিভাবে ক্রোনোলজিক্যাল অর্ডারে পড়বো? উত্তম, ইতু, সবাই স্যার পশুচারণ তো বললেন, হ্যাঁ তো স্যার। সবার আগে তো কৃষি ক্ষেত্রটাই মাথায় আসবে, কেননা রাজার কথা বলা হচ্ছে তো। অবশ্যই আসবে, অবশ্যই আসবে, বলছি অবশ্যই আসবে, সেই জন্যই তো আমাদের ক্লাস করতে হবে, একটু ভালো করে বুঝতে হবে, তাই তো? যেটা বললেন হুম। ব্যবসা বাণিজ্যটা একটু বলুন না। ব্যবসা বাণিজ্য অবশ্যই পড়বো, অবশ্যই একটু ভেতরে, আমাদের আর একটু ভেতরে যেতে দাও। ব্যবসা বাণিজ্য অবশ্যই পড়বো। দু রকম টাইপের বাণিজ্যিক হতো, কারা বংশ পরম্পরায় করতো, কারা অনার্য হতো, তাদেরকে কি বলা হতো, পুনি কাদেরকে বলা হতো, শ্রেষ্ঠী কাদেরকে বলা হতো, আমরা পড়বো, অবশ্যই পড়বো। আর একটু ভেতরে যেতে দাও, আমরা অবশ্যই পড়বো। ওকে, আচ্ছা এবার দেখো এই সময় কি হলো, জেনারেলি লড়াইটা যে হতো সেটা হচ্ছে ভূমি দখলকে কেন্দ্র করে, অর্থাৎ কে কার জায়গা দখল করবে সেটাকে কেন্দ্র করে অরিজিনালি ঝগড়া হতো। যেটা আদি বৈদিক যুগে প্রথমের দিকে ভূমি দখলকে কেন্দ্র করে হতো, পরের দিকে কেউ বলতে পারবে পরবর্তী বৈদিক যুগে কোন জিনিসকে কেন্দ্র করে যুদ্ধ হতো? আদি বৈদিক যুগে জেনারেলি ভূমিকে দখল করে, অর্থাৎ কে কার ল্যান্ড দখল করবে সেটাকে নিয়ে। পরবর্তী বৈদিক যুগে কোন জিনিসকে নিয়ে যুদ্ধ হতো বলতে পারবে? বলো বলো। সম্পত্তি হিসাবে ধরা হতো গোধন। ভেরি গুড অ্যান্সার, কারেক্ট, একদম কারেক্ট অ্যান্সার। গরুর জন্য যুদ্ধ হতো, ঠিক আছে, যেটাকে সেই সময় তখন তো আমাদের মতো কয়েন, সোনার উপর কয়েন থাকতো না, তখন যার কাছে যত বেশি গরু থাকবে সে তত বেশি অর্থবান লোক বলা হয়। একদম কারেক্ট অ্যান্সার, গরুকে নিয়ে যুদ্ধ হতো, যেটাকে আমরা গোধূম আমরা আস্তে আস্তে পড়বো, যেটাকে আমরা গরুর জন্য যুদ্ধ হতো, ওয়ার ফর দ্য কাউ, সেটা আমরা আস্তে আস্তে পড়বো। ভেরি গুড। প্রথমের দিকে কি হতো, এই যে রাজা যে হতো, রাজা কিন্তু রাজতান্ত্রিক বা বংশানুক্রমেই নির্ধারিত হতো, অর্থাৎ রাজার ছেলে রাজা, সেভাবেই হতো। কিন্তু অ্যাকচুয়ালি তখন কোনো সমস্যা ছিল না, কারণ রাজা সেভাবে পাওয়ারফুল কিছু নেই, কারণ রাজা কি করতো, শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতো, কোনো রাজ্য শাসনের ব্যাপার ছিল না। এই কারণে প্রথমের দিকে রাজতান্ত্রিক যে রাজতান্ত্রিক ছিল, সেটা বংশানুক্রমিক হওয়াতে কারো কোনো সমস্যা ছিল না। যে রাজা, যে রাজন হবে, তার ছেলেকে সে ঠিকভাবে ট্রেন করলে সে পরে দায়িত্ব পালন করতে পারবে, এবার যদি করতে না পারে তখন তাকে সরিয়ে পরের কাউকে করে দিতে পারে, কোনো প্রবলেম নেই। এই জন্য প্রথমের দিকে রাজতান্ত্রিক অবস্থা কোনো সমস্যা তৈরি করেনি। সভা সমিতির কথা বললাম, এবং খুবই ইম্পর্টেন্ট, দেখো ঋগ্বেদের আমরা পূর্ব 10টা মণ্ডলে বিভক্ত ছিল, এই 10টা মণ্ডলে আমরা সভা সমিতির উল্লেখ পাই, যেখানে ষষ্ঠ এবং অষ্টম মণ্ডলে সভার উল্লেখ পেয়েছি, প্রথম, নবম এবং দশম মণ্ডলে সমিতির উল্লেখ পেয়েছি। ওকে, এবং অলরেডি এটা আমি বলে দিয়েছি, সভাকে আমরা রাজ্যসভার সাথে তুলনা করি আর সমিতিকে আমরা লোকসভার সাথে তুলনা করি। কাদেরকে নিয়ে গঠন করা হয় এটাও আমি বললাম, বিধতের কথাও বললাম, এবং পুরোহিত যারা হতো তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারত এবং রাজাকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্যও করত এবং রাজাকে বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণও করত। এবং নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমরা কিছু বিখ্যাত পুরোহিতের নাম পাবো, সেটা হচ্ছে বশিষ্ঠ, বিশ্বামিত্র এই সময়ের প্রভাবশালী পুরোহিত ছিলেন। এবং এই ঋষি বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের কারণে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল সেই সময়, 10 রাজার যুদ্ধ, ব্যাটেল অফ 10 কিংস বলা হয়। আমরা পড়বো পরে, আমরা এটা সম্পর্কে পড়বো যে বশিষ্ঠ, বিশ্বামিত্র মুনি ঋষি এই 10 রাজার যুদ্ধ, ব্যাটেল অফ 10 কিংস এর সাথে কিভাবে সম্পর্কিত ছিল সেই সম্পর্কে আমাদের পড়তে হবে। সেই সময় 3 রকমের সেনাবাহিনী আমরা দেখতে পাই। একটা হচ্ছে পদাতিক সেনাবাহিনী, যারা পায়ে হেঁটে যারা যুদ্ধ করতে যায়, অশ্বারোহী মানে যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করবে, আর যারা রথ চালিত, যে ঘোড়ায় টানা রথ যারা টানে, রথে চেপে যুদ্ধ করতে। 3 রকমের আমরা সেনাবাহিনীর আমরা উল্লেখ পাই, পদাতিক, অশ্বারোহী এবং রথ চালিত। আমরা মহাভারত রয়েছে, মহাভারতে আমরা পেয়েছি এটা। সেই সময় একটা কথা যুদ্ধে পুরোচরি রসু একটা কথার আমরা উল্লেখ পাই। পুরোচরি রসু কথার অর্থ হচ্ছে চলমান দুর্গ। আচ্ছা, কেউ একটু এক্সপ্লেন করতে পারবে কেন চলমান দুর্গ কথাটা বলা হচ্ছে? কিন্তু একটু একটু ধরিয়ে দেন। আচ্ছা, দুর্গের মধ্যে কি কি থাকে, বা যুদ্ধের সময় মানুষ কি করে, বা কাদের কাদের নিয়ে যায়, বা কি করে,
সে তার সাথে সেই জন্য সেটাকে আমরা যুদ্ধ দুর্গের সাথে তুলনা করছি। মানে একটা গম্বুজ টাইপের একটা না, হলো না। আচ্ছা, আমি একটু একটু আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আলেকজান্ডার যখন যুদ্ধ করতে এসেছিল তখন সেও এরকম, সে কিভাবে যুদ্ধ করতে এসেছিল বা সে কি করতো সেটা যদি আমরা একটু বলতে পারি তাহলে আমাদের এই চলমান দুর্গের ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার হবে। আলেকজান্ডারের সাথে, আচ্ছা দেখো, তাহলে এক্সপ্লেন করছি, দেখো একটু বোঝো। কি হয় যে যখন কোনো বড় রাজা যুদ্ধ করতে বেরায়, মানে সে কি করে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যুদ্ধ করবে, তখন সে কি করে, যুদ্ধ করার সঙ্গে সঙ্গে হয়তো একটু দূরে যুদ্ধ করতে যাবে, তখন সে কি করে, যুদ্ধ করতে যাওয়ার সময় সৈনিক তো নিয়ে যাবেই যাবে, তার সাথে সাথে পুরো একদম সাহিত্যিক, ডক্টর, রাইটার সবাইকে নিয়ে নিয়ে যাবে। মানে কেন নিয়ে যেত, আমরা মামুদের সময়েও পড়েছি যে কি হতো, সুলতান মামুদ তার সঙ্গে অল বিরুনিকে, ফিরদৌসি এদেরকে নিয়ে এসেছিল একটাই কারণে, তার কারণ কি, যে তার সে যে কৃতিত্বগুলো করছে সেগুলোকে লিপিবদ্ধ করবে। অর্থাৎ কোন রাজা যখন যুদ্ধ করতে যায় সে তার সাথে কি করে, সামরিক বাহিনীর সাথে সাথে যেসব পণ্ডিত রয়েছে, চিকিৎসক রয়েছে, সবাইকে নিয়েই যাবে। অর্থাৎ পুরো একটা ফ্যামিলি যেরকম একটা শহরের মতো রয়েছে তাকে নিয়ে ট্রাভেল করবে। এই কারণে বলা হয় চলমান দুর্গ। মানে দুর্গের মধ্যে দেখো সবকিছু থাকে, যে খাদ্য বলো, যে কোনো সমস্ত কিছু জিনিস থাকে। এই কারণে আমরা যুদ্ধে চলমান দুর্গ বলে থাকি। মানে কোনো রাজা যদি একটু দূরে যুদ্ধ করতে যায় অনেক কিছু নিয়ে একসাথে যাবে। এবার বোঝা গেছে কেন বলছে চলমান দুর্গ? স্যার আমি রথ মুসল আর চলমান দুর্গ এক করে ফেলেছিলাম। রথ মুসল জিনিসটা আলাদা, আমরা পড়বো। অজাত শত্রুর সময় রথ মুসল, মহাশিলা কণ্টক দুটো যে বিখ্যাত অস্ত্রের কথা আমি বলবো, ব্রিজি রাজ্যকে পরাজিত করার জন্য করেছিল, আমরা মহাজন পদে পড়বো, অবশ্যই পড়বো। আর অবশ্যই গ্রামের প্রধান যাকে গ্রামিনী বলা হয়, যে গ্রামের যে হেড হবে তাকে গ্রামিনী বলা হবে, যে পশুচারণ ভূমির তদারকিতে থাকবে। অর্থাৎ যে ল্যান্ড যেখানে পশুচারণ হয়ে থাকে, যেখানে গরু বলো, ছাগল বলো, সেগুলো আমাদের চরাচর করবে, তাদের যে দায়িত্ব দেওয়া থাকবে তাকে ব্রজপতি বলা হবে। ওকে, দেখো এর মধ্যে কারো কোনো ডাউট আছে নাকি বলো, যা বললাম কোনো ডাউট থাকলে বলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।